আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ডিজিটাল একাডেমির আয়োজন। আজকে আমরা উপমিত কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। উপমিত কর্মধারয় সমাস কি বলছে? সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমানের সাথে উপমেয়র যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। খেয়াল করতে হবে যে সাধারণ গুণের উল্লেখ না করে, আমরা উপমান কর্মধারয় সমাসে পড়েছিলাম যে একটি সাধারণ গুণ থাকে, যেমন কাজল কালো, কাজল কালো। তাহলে এটির মধ্যে সাধারণ যে ধর্ম সেটি হচ্ছে কৃষ্ণত্ব। এটি ছিল উপমান কর্মধারয় সমাস। দেখুন, কাজল এটিও কালো, আর কালো রং বোঝাচ্ছে, এটিও কালোই বোঝায়। তাহলে কৃষ্ণত্ব এখানে একটি রং, কালো রং, এটি সাধারণ ধর্মকে বোঝাচ্ছে। কিন্তু উপমিত কর্মধারয় সমাসে কোনোভাবেই কিন্তু এই যে সাধারণ ধর্ম এরকম আমরা পাবো না। তুলনা হবে ঠিকই। তুলনার ক্ষেত্রে আমরা বলছি একটি হচ্ছে উপমান। উপমান কি? যার সাথে তুলনা হবে। আর উপমেয় কি? উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হবে। যেমন আমরা এখানে একটি এরকম গতকাল পড়েছিলাম, এরকম নিক্তি দিয়েছিলাম, আর এখানে আরেকটি আমরা নিক্তি দিয়েছিলাম, যেটি হচ্ছে এই যে আমরা তুলনা করেছিলাম, এই যে তুলনাটি কিরকম, যে যার সাথে তুলনা করা হচ্ছে, এবং একে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে হচ্ছে উপমান, এবং এটি হচ্ছে উপমেয়, যাকে তুলনা করছে। যেমন ধরুন হচ্ছে এটি যদি আমরা বলি 5 কেজি, এখানে একটি কি দেই, ভর দেই, ওজন দেই 5 কেজি, আর এখানে যদি চাল দেই, তাহলে এখানে কেজি, এখানে চাল। এখন যদি সাধারণ ধর্ম আপনি পেয়ে থাকেন, সাধারণ ধর্ম আছে বা নাই, তাহলে সাধারণ ধর্ম যদি থাকে তাহলে উপমান কর্মধারয়, আর যদি সাধারণ ধর্ম না থাকে, এটি যদি হয় তাহলে উপমিত কর্মধারয়। তার মানে কি, যার সাথে তুলনা করা হচ্ছে সেটি হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। এবং এখন আমরা দেখব যে সাধারণ কিন্তু ধর্ম উপমিততে যে থাকে না, সেটি আমরা তুলনা দেখব। যেমন সিংহ পুরুষ,
সিংহ পুরুষ। তাহলে দেখুন এখানে হচ্ছে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। উপমান কর্মধারয়ের ন্যায় থাকে প্রথমে আর উপমিততে থাকে শেষে। এখন প্রশ্ন করতে পারেন যে কিভাবে আমরা বুঝবো। এটির কৌশল হচ্ছে সিংহ এটি হচ্ছে বিশেষ্য আর পুরুষ এটি হচ্ছে বিশেষ্য। বিশেষ্য ফলে আমরা কি পাচ্ছি, যে দুটি বিশেষ্য পদের মধ্যে সমস্ত পদ দেখে চেনার কৌশল হচ্ছে এখানে দুটি বিশেষ্য থাকবে, অর্থাৎ এখানে দাঁড়ালো নাউন প্লাস নাউন। কিরকম আপনি দেখুন যে সিংহ এখানে বোঝাচ্ছে যে এটি হচ্ছে বিশেষ্য আর পুরুষ এটি বিশেষ্য, এবং উপমিত কর্মধারা এটি হচ্ছে কৌশল 1। এটি কি কৌশল 1, অর্থাৎ নাউন প্লাস নাউন। কৌশল 2 কি, কৌশল 2 এটি হচ্ছে সত্য বা মিথ্যা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। সিংহকে কিন্তু তুলনা করা হচ্ছে না পুরুষের সাথে, তুলনা করা হচ্ছে পুরুষকে সিংহের সাথে। তার মানে এখানে শক্তি, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলবান বা শক্তিকে, শক্তিশালী পুরুষকে বোঝাচ্ছে। কারণ সিংহ কি, সিংহ হচ্ছে বলবান বা শক্তিশালী, তাহলে যে পুরুষ শক্তিশালী তাকে সিংহ পুরুষ বলা হচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে কোনো কালার রয়েছে কিনা, এখানে কোনো রং বা কালারের ব্যবহার রয়েছে কিনা। রং বা কালারের ব্যবহার কিন্তু আমরা পাচ্ছি না। যেমন কাজল কালো, এখানে উপমানে কি ছিল, কাজল কালো, এটা হচ্ছে উপমান কর্মধারয়। তাহলে এখানে পাচ্ছিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এটি সাধারণ হচ্ছে কালো, কিন্তু এখানে কি কোনো রং আছে, এখানে কোনো রং নাই। তাহলে বলবান বা শক্তি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট বিষয়, আপনি ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। ফলে এটি খুব সুস্পষ্ট যে যখন আমরা বলছি সিংহের মতো বলবান, তাহলে সিংহের শক্তির সাথে তুলনা করা হচ্ছে। তাই এই যে অ্যাবস্ট্রাক্ট গুণ, যেটি কোনো রঙের উপর নির্ভরশীল না, সাদা কালো লাল নীল, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে রক্ত লাল, রক্ত তো লালই হয়, তাহলে এটি সত্য ছিল। কৌশল 1 বলছে যে রক্ত হচ্ছে বিশেষ্য, লাল হচ্ছে বিশেষণ, কারণ রক্ত তো লালই হয়, এটি ছিল কৌশল 2। তার মানে রক্ত যে লাল এটি সত্য, যেহেতু লাল রং রয়েছে তাই এটি ছিল উপমান কর্মধারয়। কিন্তু উপমিত কর্মধারয়ে আমরা কোনো সাধারণ গুণের উল্লেখ পাবো না। এই যে দেখুন, সাধারণ ধর্মের বা গুণের উল্লেখ না করে, তাহলে কি পাচ্ছি আমরা, যে কোনো একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের তুলনা ঠিকই হবে, এবং সমস্ত পদ দেখে চেনার কৌশল হচ্ছে এখানে একটা বিশেষ্য থাকবে এবং পরেরটাও বিশেষ্য থাকবে। তাহলে আমরা সাধারণ গুণ কিন্তু উপমিত কর্মধারয়ে পাবো না। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে সমস্ত পদ দেখে চেনার কৌশল কি, সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদ দেখে চেনার কৌশল। আমরা গত ক্লাসে পড়েছিলাম, অর্থাৎ উপমান কর্মধারয়ের আলোচনায় আমরা বলেছি যে সমস্ত পদ দেখেই কিন্তু বলে দেওয়া যাবে যে সেটি উপমান কর্মধারয় সমাস নাকি উপমিত কর্মধারয় সমাস।
যদি উপমান কর্মধারয় সমাস থাকে তাহলে দুটি কৌশল প্রয়োগ করে আমরা বুঝতে পারবো যে সেটি উপমান। একটি হচ্ছে সেখানে থাকবে কি যে একটি নাউন থাকবে আর একটি অ্যাডজেক্টিভ থাকবে এবং এটি সত্য হবে। আর উপমিত কর্মধারয় কি থাকবে, একটি নাউন, দুটি নাউন থাকবে এবং সেটি মিথ্যা হবে। ফলে আমরা কিন্তু সমস্ত পদ এখানে বিশ্লেষণ করব। যেমন পদ্ম আখি, পদ্ম আখি এটি কি, এটি হচ্ছে নাউন প্লাস নাউন, এন প্লাস এন লিখলাম। এটা আমি আরেকটু লিখি সহজ করে, বিশেষ্য যোগ বিশেষ্য। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে এটিকে এখন আমরা লিখবো নাউন প্লাস নাউন। কিরকম ভাবে দেখুন, পদ্ম কি বোঝাচ্ছে, যে পদ্ম একটি ফুলের নাম, তাহলে এটি নাউন। আর আখি হচ্ছে চোখ, এটি হচ্ছে নাউন। এবারে আসুন যে সত্য নাকি মিথ্যা, সত্য নাকি মিথ্যা, এটা হচ্ছে কৌশল 1। কৌশল 1, এটা হচ্ছে কৌশল 2। তার মানে কৌশল 1 আমাকে বলে দিবে যে এটি সত্য না মিথ্যা, কৌশল 2 বলে দিবে সত্য নাকি মিথ্যা, আর কৌশল 1 বলবে এর মধ্যে কি কি পদ রয়েছে। খেয়াল করুন যে পদ্ম এটির ব্যাস বাক্য হচ্ছে আখি আমরা এখানে সরিয়ে লিখব, আখি পদ্মের ন্যায়। তাহলে আখি পদ্মের ন্যায় আমরা লিখলাম, এবং দেখুন ন্যায় কোথায় গিয়েছে, লাস্টে গিয়েছে। লাস্টে যাওয়ার কারণ হচ্ছে এটি উপমিত কর্মধারয় সমাস। এখন আপনি কিভাবে বুঝবেন এটি উপমিত কর্মধারয় সমাস, যে বাঙালি কবিরা অনেক ধরনের, যে নারীর রূপ বর্ণনার ক্ষেত্রে অনেক ধরনের উপমা ব্যবহার করেছেন। এখানে আখি বা চোখ, তাহলে এখানে আখি হচ্ছে উপমেয়। উপমিত কর্মধারয় সমাসে অনেক সময় উপমেয় আগে বসে সমস্ত পদে, এই কি বলে ব্যাস বাক্যে। দেখুন ব্যাস বাক্যে কি বলছে, আখি পদ্মের ন্যায়, আর সমস্ত পদে গিয়ে সে কোথায় বসবে, শেষে বসবে। তাহলে আখি পদ্মের ন্যায়, আখি পদ্মের মতো, অর্থাৎ যে চোখ পদ্ম ফুলের মতো সুন্দর। আপনি তুলনা করতে পারেন যে চোখ পদ্ম ফুলের মতো সুন্দর, কিন্তু তার মানে এই না যে চোখ আর পদ্ম ফুল এক। তাহলে কি দাঁড়ালো, যে আখি পদ্ম একটি বিশেষ্য আর আখি বিশেষ্য। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে পদ্ম কি আখির মতো হয়, পদ্ম কি আসলেই আখি? ঠিক যেরকম আমরা বলেছিলাম কাজল কি কালো, যখন বলছি কাজল তো কালো, সত্য, কিন্তু এখানে কি আমরা বলতে পারবো সত্য? অর্থাৎ পদ্ম আর আখি কি এক? না, মোটেও এক না। তার মানে কি দাঁড়াচ্ছে, এটি হচ্ছে মিথ্যা। ফলে এটিকে আমরা কেটে দিব, এটি মিথ্যা। যেহেতু এটি মিথ্যা, অর্থাৎ পদ্ম আখির মতো হবে না, বা আখি পদ্মের মতো আসলেই নয়, প্রকৃত অর্থেই নয়। যেরকম রক্ত লাল ছিল, রক্ত লাল, এটি তো উপমান কর্মধারয়, রক্ত তো লালই হয়, রক্ত তো আসলে লাল, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখানে অস্বীকার করার উপায় আছে, আখি পদ্মের মতো আসলে প্রকৃত পক্ষে হয় না। যদি আপনি টু দা পয়েন্টে তুলনা করেন তাহলে কোনোভাবেই আখি বা চোখ এবং পদ্ম ফুল এক বিষয় নয়। যেহেতু তারা এক বিষয় নয়, তাহলে সেটিকে আমরা বলবো এটি হচ্ছে মিথ্যা। ফলে আমরা কি পেলাম,
যখন আমরা বলছি পদ্ম আখি, তখন এটি হচ্ছে নাউন প্লাস নাউন। তাহলে কি দাঁড়ালো, যে উপমিত কর্মধারয় হবে নাউন প্লাস নাউন সমস্ত পদে। তাহলে এখানে আমরা যখন কনফার্ম হচ্ছি যে এটি হচ্ছে উপমিত কর্মধারয়, তখন আমরা এই ব্যাস বাক্যে কি করব, ন্যায় শব্দটি অথবা মতো এই শব্দটি কি শেষে আনবো, একেবারে শেষে আনবো। দেখুন শেষে, এই যে শেষে, তার মানে থার্ড পজিশনে চলে যাচ্ছে। এখানে যদি 1 নম্বর পজিশন দিয়ে এটা 2, এটা 3, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা বলতে পারবো না যে এটি অন্য কোনো সমাস। ফলে কি দাঁড়াচ্ছে, যে পদ্ম আখি এটি একটি উপমিত কর্মধারয় সমাস, এবং এক্ষেত্রে ব্যাস বাক্য ন্যায় পেছনে যাবে, এবং ব্যাস বাক্যটি ন্যায় বসানোর ফলে এটি কি হলো, আখি পদ্মের ন্যায়। আমরা এরপর দ্বিতীয় উদাহরণে যাব। দ্বিতীয় উদাহরণ কি বলছে দেখুন, এটি আমরা এখন মুছে দিব। তাহলে কি দাঁড়ালো, যে এটি উপমিত কর্মধারায় কৌশল 2 হচ্ছে এটি মিথ্যা হবে। এরপর আমরা পদ্ম আখি তুলনা করে এটি যখন আমরা দিচ্ছি তুলনার ক্ষেত্রে, এরপর আমরা আরেকটি দেখব যে চন্দ্রমুখ। চন্দ্রমুখ, তাহলে দেখুন চন্দ্র কি বিশেষ্য পদ, মুখ বিশেষ্য পদ, আর এটি কি বোঝাচ্ছে, সত্য না মিথ্যা, এটি মিথ্যা। ফলে আমরা পাচ্ছি যে এটি মিথ্যা। চাঁদ আর মুখ কি এক নয়। তুলনা করতে পারছে যে চাঁদ আর মুখ, কিন্তু কখনোই তারা এক হবে না। ফলে এটি কিন্তু সুস্পষ্টভাবে আমরা এখানে বুঝে যাচ্ছি যে চন্দ্রমুখ, এবং এটির ব্যাস বাক্য কি হবে, ব্যাস বাক্য হবে মুখ চন্দ্রের বা চাঁদের ন্যায়। দেখুন যখন কনফার্ম হয়ে যাচ্ছি তখন আমরা এই ন্যায় শব্দটাকে পেছনে বসাচ্ছি। ফলে এখানে কি দাঁড়াচ্ছে, যে সমস্ত পদ হচ্ছে চন্দ্রমুখ, এবং এই সমস্ত পদ দেখে আমরা বুঝে যাচ্ছি যে এটি হচ্ছে চন্দ্র হচ্ছে নাউন এবং মুখ হচ্ছে নাউন। যেহেতু দুটি নাউন তাই এটি উপমিত কর্মধারয়। আবার কনফার্ম হচ্ছি কৌশল 2 দ্বারা। কৌশল 2 কি বলছে, যে চন্দ্র বা চাঁদ আর মুখ কখনো পুরোপুরি এক না, তারা কখনো এক না, তাদের মধ্যে কোনো সাধারণ ধর্ম নেই। ফলে এটি আসলে মিথ্যা। তাই এটিকে যখন আমরা ব্যাস বাক্য করব তখন আমরা মুখ চন্দ্রের ন্যায় এটিকে বলবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা লিখে নিই সমস্ত পদ, আর এখানে একটা কৌশল 1 কৌশল 2। ফলে আমরা এখানে কি করছি, যে আরেকটি উদাহরণে আমরা এখানে যাব। সেটি কিরকম, যে ফুলকুমারী, ফুলকুমারী, তাহলে এখানে হচ্ছে নাউন প্লাস নাউন, আর এটি হচ্ছে মিথ্যা। কিরকম, যে কুমারী ফুল কি বিশেষ্য পদ, তাহলে কুমারী কি, এখানে কনফিউশন তৈরি হতে পারে, কুমারী বিশেষ্য হবে নাকি বিশেষণ হবে। ফলে ফুল আর কুমারী কি এক, এখানে ব্যাস বাক্যটা হচ্ছে কুমারী ফুলের
যখন বলছি কুমারী ফুলের ন্যায়, তখন আমরা ন্যায় পেছনে লিখছি। এটি কারণটা খেয়াল করুন, যে ফুল আর কুমারী, তাহলে কুমারীকে তুলনা করা হচ্ছে ফুলের সাথে, অর্থাৎ কুমারী যেরকম পবিত্র সুন্দর, ফুলের সেই সৌন্দর্যের সাথে কিন্তু এখানে তুলনা করা হচ্ছে। ফলে আমরা তুলনার ক্ষেত্রে এটা বলছি ঠিকই, কিন্তু কুমারী আর ফুল কি এক? কুমারী আর ফুল কোনোভাবে কি এক হবে? কুমারী ফুল এক বিষয়, আর কুমারী হচ্ছে একজন মানুষ, তাহলে দুটো বিষয় কিন্তু এক না। কুমারী কি ফুল হয়, বা ফুল কি কুমারী হয়? হয় না। তার মানে এটি মিথ্যা। যেহেতু মিথ্যা, তাই এটিকে আমরা বলছি যে কুমারী অবশ্যই এখানে নাউন। এবং এই যে কুমারী ফুলের ন্যায় বলছি, এটির কারণ হচ্ছে এখানে আমরা কনফার্ম হয়েছি যে কুমারী আর ফুল এক না। তাই আর একটি বিষয় রয়েছে, ফুল হচ্ছে নাউন, কুমারী হচ্ছে নাউন। তাই বলতে পারি আমরা যে এটি উপমিত কর্মধারয় সমাস। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, অধর পল্লব। এটা হচ্ছে নাউন প্লাস নাউন, মিথ্যা। তাহলে নাউন প্লাস নাউন কিভাবে হলো? অধর মানে হচ্ছে ঠোঁট, এটা হচ্ছে পল্লব মানে পাতা, কচি পাতা। তাহলে এখানে বলা হচ্ছে অধর পল্লবের ন্যায়, অধর পল্লব পল্লবের ন্যায়। এটি কেন নাউন প্লাস নাউন? অধর তো বোঝাচ্ছে ঠোঁট, পল্লব হচ্ছে পাতা, তাহলে অধর তো নাউন বা বিশেষ্য, পল্লব হচ্ছে বিশেষ্য। তাহলে এখানে অর্থটা কি দাঁড়ালো? যে ঠোঁট কচি পাতার মতো। অর্থাৎ এখানে ঠোঁটের তুলনা করা হচ্ছে কিসের সাথে? কচি পাতার সাথে। এই বিষয়টি যখন আমরা বলছি, তখন কিন্তু আমরা বলছি যে এটি আসলে কৌশল 2 এর ক্ষেত্রে আমরা বলবো যে এটি তো মিথ্যা, এটি তো সত্য না। ঠোঁট আর কচি পাতা তো এক বিষয় না, কিন্তু তবুও তুলনা করা হচ্ছে। এবং এই যে তুলনা করা হচ্ছে, এখানে কিন্তু সাদা, কালো, লাল, নীল, হলুদ এরকম কোনো সাধারণ ধর্ম নেই। তার মানে কি দাঁড়াচ্ছে? এটি উপমিত কর্মধারয় সমাস। ফলে এখানে ন্যায় শব্দটি ব্যাস বাক্যে পেছনে চলে এসেছে। তাহলে অধর পল্লব, তাহলে অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, কচি পাতা। তাহলে যে ঠোঁট কচি পাতার মতো, ঠিক সেটিকে বলা হচ্ছে অধর পল্লব। নারীর রূপ বর্ণনার ক্ষেত্রে অনেক সময় এই যে উদাহরণটি ব্যবহৃত হয়। আরেকটি বিষয় আমরা এখানে দেখব, যে অধর পল্লব তো গেল, আরেকটি হচ্ছে করপল্লব। করপল্লব বলতে আমরা কি বোঝাচ্ছি? কর মানে কি? হাত। করপল্লব, তাহলে কর পল্লবের পল্লবের ন্যায়। ন্যায় কেন পেছনে গেল এখন আমরা বলবো। ন্যায় পেছনে যাওয়ার অর্থ হচ্ছে এটি উপমিত কর্মধারয়। কেন উপমিত কর্মধারয় আপনারা খেয়াল করুন। কর মানে হাত, অর্থাৎ হাত কচি পাতার মতো। যে হাত কচি পাতার মতো, সেই হাতকে তুলনা করছে। এখন হাত আর কচি পাতা কি এক? হাত আর কচি পাতা কি কোনোভাবে এক হবে? এক হবে না। তার মানে এটি আসলে মিথ্যা। ফলে এই কর মানে হাত, সেটি হচ্ছে নাউন, আর পল্লব মানে পাতা, সেটিও কিন্তু নাউন বা বিশেষ্য। তাহলে দুটি নাউন রয়েছে এখানে। আমরা এখানে কি পাচ্ছি? নাউন প্লাস নাউন প্লাস নাউন। যেহেতু দুটি নাউন, তাই এটি কি বোঝাচ্ছে? উপমিত কর্মধারয়। কিন্তু উপমানে আমরা কি পড়েছিলাম? নাউন প্লাস অ্যাডজেক্টিভ।
তাহলে এখানে আমরা পাচ্ছি কর পল্লবের ন্যায়, এটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। তারপর চরণ কমল। চরণ অর্থ কি? পা। তাহলে চরণ হচ্ছে বিশেষ্য পদ, কমল হচ্ছে বিশেষ্য পদ। তাহলে চরণ কমল দিয়ে কি বোঝাচ্ছে? যে পদ্মের মতো, পদ্মের মতো পা, অর্থাৎ যে পা পদ্মের মতো। পদ্ম আখিও কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি যে চরণ কমলের ন্যায়। এখন আমরা ব্যাস বাক্য লিখব, চরণ কমলের ন্যায়। এটার কারণ কি? কারণ হচ্ছে যে চরণ মানে পা আর কমল বা পদ্ম কিন্তু এক না। চরণ পা আর ফুল কি এক হবে? এক হবে না, তাই এটি মিথ্যা। তাহলে কৌশল এক আমাকে বলে দিচ্ছে যে চরণ হচ্ছে নাউন, কমল হচ্ছে নাউন, এবং কনফার্ম করছে যে চরণ কখনো না কমল হয় না বা পদ্ম হয় না, ফলে এটি মিথ্যা। তাহলে আমরা কি পাচ্ছি? চরণ কমলের ন্যায়, এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর আমরা পাচ্ছি বাহুলতা। দেখুন, বাহু লতা, এটাও নাউন প্লাস নাউন। কারণ কি? বাহু হচ্ছে হাত, আর লতা এখানে হচ্ছে বাহু নাউন বা বিশেষ্য, লতা আরেকটি বিশেষ্য পদ। এখন বাহু, যে হাতের যে বাহু রয়েছে সেটি লতার মতো একবারে সরু। যেমন জসীমউদ্দিনের একটা কবিতা আছে, কচি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু। কচি লাউয়ের ডগা, কচি লাউয়ের ডগা কিন্তু চিকন থাকে, একবারে ফ্রেশ থাকে, ঠিক ওরকম কচি লাউয়ের ডগার মতো যে তার হাতের বাহু রয়েছে সেটিকে কিন্তু তুলনা করছে কচি লাউয়ের ডগার সাথে। ফলে আমরা এখানে কি পাচ্ছি? যে এই যে মতো, এটি দিয়ে তুলনা করা হচ্ছে, এটি আসলে উপমিত। কারণ কচি লাউয়ের ডগা এবং বাহু কিন্তু একরকম হয় না। তার মানে এটি কি দাঁড়ালো? যেটি আসলে মিথ্যা, এটি সত্য নয়। কারণ লতা কখনো বাহু হয় না, বাহু কখনো লতা হয় না। ফলে এটির ব্যাস বাক্য দাঁড়াবে বাহু লতার ন্যায়। বাহু লতার ন্যায়, এবং ন্যায় 3 নাম্বার পজিশনে যাবে, কারণ এটি উপমিত কর্মধারয় সমাস। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, কথামৃত। কথামৃত, কথামৃত শব্দটাকে যদি আপনারা বিশ্লেষণ করেন, এটি হবে কথা যোগ অমৃত। এটি সন্ধিজাত শব্দ, সন্ধি হয়েছে। তাহলে কথা কি? কথা হচ্ছে নাউন, আর অমৃত এটিও হচ্ছে নাউন। তাহলে অমৃত এটিও হচ্ছে নাউন। ফলে এখানে পাচ্ছি দুটি নাউন বা বিশেষ্য, তাই এটি উপমিত কর্মধারয় সমাস। আবার কথা আর অমৃত, তার মানে অনেকে খুব মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু অমৃতর মতো কথা কি কখনো অমৃত আসলে হয়? যেমন মধু, মধু আর কথা কি এক? এক তো হবে না। বা যে মিষ্টি কথার ক্ষেত্রে আমরা বলি যে তার কথা বলার ধরন খুব সুন্দর বা ভালো, যে কথা আসলে খুব অন্যকে আকর্ষণ করে বা আকৃষ্ট করে,
সেটি হচ্ছে কথামৃত, যার কথায় অমৃত রয়েছে, কিন্তু কথার মধ্যে তো আসলে অমৃত থাকে না। তার মানে এটি আসলে এই মিথ্যা বিষয়টিকে ইঙ্গিত করছে। ফলে কথা অমৃতের ন্যায়, এটি হবে কথা অমৃতের ন্যায়। এখানে আমরা কি পাচ্ছি যে ন্যায়, এটি আসলে যে তৃতীয়, এখানে 3 নাম্বার পজিশনে ন্যায় যাবে। এটি কারণ হচ্ছে আমরা কনফার্ম হয়েছি যে এটি উপমিত কর্মধারয় সমাস। প্রথমে কনফার্ম হয়েছি এটি নাউন প্লাস নাউন, এবং দ্বিতীয়ত কনফার্ম হয়েছি কথা আর অমৃত তো কোনোভাবেই এক বিষয় নয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব নরসিংহ। তাহলে নর এখানে বোঝাচ্ছে এটি হচ্ছে নাউন, আর সিংহ তো অবশ্যই নাউন বা বিশেষ্য। তাহলে নর আর সিংহের সাথে এখানে শক্তি, আমরা পুরুষ সিংহ পড়েছিলাম, শক্তি বা বলবান এটিকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে নর আর সিংহ কি এক? এক না, এটি সত্য নয়, তার মানে এটি হচ্ছে মিথ্যা। ফলে এটি অবশ্যই উপমিত কর্মধারয় সমাস, এবং এক্ষেত্রে তার ব্যাস বাক্য হবে নর সিংহের ন্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় যথারীতি 3 নাম্বার পজিশনে চলে গেল, কারণ হচ্ছে এটি উপমিত কর্মধারয় সমাস। এবং আমরা কনফার্ম হচ্ছি এখানে যে নাউন প্লাস নাউন রয়েছে এবং এটি আসলে সত্য নয়, মিথ্যা। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব যে তনুলতা। তনুলতা, তনু মানে কি? দেহ, তার মানে এটি হচ্ছে নাউন। তনু কি? নাউন। এরপর লতা কি? লতা এটিও নাউন বা বিশেষ্য। ফলে তনু বা শরীর, গা আর শরীর, সেটি কখনোই লতার মতো হতে পারে না বা লতা হতে পারে না। লতার মতো তুলনার ক্ষেত্রে বোঝাচ্ছে যে অনেকে শীর্ণকায়, চিকন চিকন চাকন মানুষ, তো লতাও চিকন, তাই তাদের এই বিষয়টিকে তুলনা করার জন্য বলছে তনুলতা, অর্থাৎ যে তনু বা দেহ লতার মতো। কিন্তু তনু আর লতা কিন্তু এক বিষয় নয়, লতা এক বিষয়, তনু আরেক বিষয়। ফলে এটিকে আমরা বলছি যে এটি মিথ্যা। যেহেতু দুটি কৌশলকেই সমর্থন করছে, তাই এটি অবশ্যই উপমিত কর্মধারয়। যেহেতু উপমিত কর্মধারয়, সেহেতু আমরা একে বলবো যে তনু লতার ন্যায়। দেখুন, যখন কনফার্ম হচ্ছি আমরা যে এটি তনু লতার ন্যায়, এটি উপমিত কর্মধারয় সমাস, তখন আমরা ব্যাস বাক্য করেছি ন্যায়কে 3 নাম্বার পজিশনে রাখি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে উপমান কর্মধারয় সমাসের সাথে উপমিত কর্মধারয় সমাসে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। আমরা উপমান এবং উপমিতর আরেকটা আলোচনা করব, কিন্তু আমরা আজকে পড়লাম যে উপমিত কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা যে বইয়ে যে উদাহরণগুলো রয়েছে আমাদের মেন বইয়ে, বোর্ড বইয়ে, সেগুলোর বাইরে আমরা কিছু উদাহরণ আলোচনা করেছি। এটির কারণ হচ্ছে সুস্পষ্টভাবে যেন আমরা বুঝতে পারি যে উপমান কর্মধারয় সমাসের সাথে উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য আছে, এবং উপমিত কর্মধারয় সমাস কখন হবে, কেন হবে, এবং উপমিত কর্মধারয় সমাস বোঝার ক্ষেত্রে কিন্তু দুটি কৌশল আমরা এখানে প্রয়োগ করেছি। উপমান কর্মধারায়ও কিন্তু এই দুটি কৌশলই আমরা প্রয়োগ করেছিলাম। ফলে আমাদের আজকের ক্লাসটি পুরোপুরি কিন্তু একটি যে ধারণা উপমিত কর্মধারয় সমাস, সেটিকে স্পষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং এর সাথে কিন্তু আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।